আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফের আগুনের ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেল রাতে কার্গো ভিলেজের কুরিয়ার শেডে আগুন লাগার পর দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ১ বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। ঘটনাস্থল পরিদর্শন করে বিমান প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মালামাল ছিল। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুনের ঘটনা। তবে এবার ফায়ার সার্ভিসের কয়েক মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেই আগুন। বিমানবন্দরের কার্গো শেডে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। মোট 4টি ইউনিটের এখানে অগ্নি নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়াও বিমান বন্দরের যে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে, তাদেরও যে ইউনিটটি আছে তারাও এখানে কাজ করে, এবং আমাদের যে বিমান ঘাঁটি আছে বিমান বাহিনীর, সেখান থেকেও তাদের অগ্নি নির্বাপন ব্যবস্থাপনার যে ইউনিটগুলো আছে সেগুলো সেখানে কাজ করে। সূত্রপাত এটা তদন্ত করে বলতে হবে, এটা এই মুহূর্তে বলা খুব ডিফিকাল্ট। আমরা এইমাত্র অগ্নি নিয়ন্ত্রণ এবং নির্বাপনের কাজ শেষ করলাম। তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। আগের আগুনের ঘটনার পরেও কেন শর্ট সার্কিটের ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপাতত দৃষ্টিতে এখানকার যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করে বোঝা গেল যে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট হবে কেন? কারণ এর আগেও যেটা হয়েছিল, তদন্তের রিপোর্টে শর্ট সার্কিট হয়েছিল। তাহলে আমাদের নিশ্চয়ই আমাদের গাফিলতি রয়েছে, আমাদের তাকে স্বীকার করতে হবে। এটা তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে কিসের থেকে আগুনটা ধরলো, এবং তারা কেন ক্লিয়ার করলো না সে বিষয়ে একটা কমিটি করে দেওয়া হয়েছে। অ্যাপসেকের ডাইরেক্টরকে দিয়ে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের ফ্লাইং অপারেশনের কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে গত বছরের 18 অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তখন কার্গো শেডের ও মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন? তানি, গতকালকে যে রাতের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে সকালবেলার মধ্যে তদন্ত কমিটির পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে, এবং আমরা যতটুকু জেনেছি যে 5 সদস্যের তদন্ত কমিটির টিম এটি তদন্ত করে আজকের মধ্যেই সেই তথ্যটি জমা দেওয়া হবে। তবে আপনাকে জানিয়ে দিতে চাই যে এই যে কার্গোর যে ভিলেজ রয়েছে সেখানের কার্যক্রম কিন্তু স্বাভাবিক রয়েছে। কোনো গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে কোনো ধরনের অসুবিধা হয়নি। অর্থাৎ কারণ হচ্ছে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে সেটি তেমন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেনি। অল্পতেই ফায়ার সার্ভিসের টিম প্রায় 1.5 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সেটি এখনও পর্যন্ত হয়তো আমরা দাপ্তরিকভাবে জানতে পারিনি। তবে আমরা এখানকার যারা প্রত্যক্ষদর্শী বা যারা কাজ করছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি তেমন একটা হয়তো ভয়ঙ্কর আকার ধারণ না করাতে হয়তো বেশি ক্ষতি যে সম্ভাবনা সেটি নেই, এমনটাই বলা যায়। আর সেই সাথে আপনি জানেন গতকালকে রাতে এখানে যে প্রতিমন্ত্রী এসেছিলেন তিনিও বলেছেন যে এই শর্ট সার্কিট থেকে যে আগুনের সূত্রপাতের যে ঘটনাটি বলা হচ্ছে, আপনি জানেন গত বছর 18 অক্টোবর এই ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটে, এবং প্রায় 6.5 ঘন্টার চেষ্টায় কিন্তু ওই সময় আগুন নিয়ন্ত্রণ আনে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে আবারও 1 বছরের মাথায় আবারও এই অগ্নিকাণ্ডের ঘটনাটি কেন হচ্ছে, কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি আসলে তদন্ত করা হচ্ছে। যদি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যদি এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হয়ে থাকে তাহলে কেনই বা এখান থেকে হবে, এবং এটির দায়িত্বে যারা আছেন তারা আসলে এই কাজটি কিভাবে করছেন সেটি আসলে খতিয়ে দেখার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে আমরা এমনটা জেনেছি। এবং এখানকার যারা রয়েছেন বিশেষ করে ফ্লাইট নির্বাহী পরিচালক এবং গ্রুপ ক্যাপ্টেন SM সামাত, উনি গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন যে ফ্লাইট অপারেশনের যে বিষয়টি সেটির কিন্তু ব্যাঘাত ঘটছে না, প্রতিটা ফ্লাইট কিন্তু যথাসময়ে ছেড়ে যাচ্ছে এবং উঠানামা করছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। সে সাথে
আমরা এখানে যে এসে যে তথ্যটি পেয়েছি যে এখন এই মুহূর্তে কোনো ফায়ার সার্ভিস টিম বা অন্য কোনো ইন্টেলিজেন্স টিম কিন্তু কাজ করছে না, অর্থাৎ তারা গতকাল রাত্রে যা কাজ করার ছিল তারা সেই সব কাজ করে, অর্থাৎ ফলো আপ রিপোর্ট আজকের মধ্যে পেশ করার পরেই আসলে বিস্তারিত তথ্য জানা যাবে, এখানকার সর্বশেষ তথ্য। তো তানি এই ছিল আমার কাছে এখানকার থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর দাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পদকগুলো বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর হাতে তুলে দেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও দায়িত্ব ও নিষ্ঠার স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দেওয়া হয়েছে। চলতি বছর বিভিন্ন দেশের মোট 68 জন শান্তিরক্ষীকেও মরণোত্তর এই পদকে সম্মানিত করা হয়। চব্বিশ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশ ইনের আরও 8টি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানের কারণে এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার ঝিনাইদহের যাদবপুর সীমান্ত দিয়ে 3 জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির বাঁধার মুখে তারা ফিরে যায়। নওগাঁর কর্মুডাঙ্গা সীমান্তে 17 জন এবং লালমনিরহাটের বড়খাতা 65 বাড়ি সহ সীমান্ত দিয়ে 33 জনকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া পঞ্চগড়, নেত্রকোনার কচুগড়া সীমান্ত দিয়ে পুশ ইনের চেষ্টা প্রতিরোধ করা হয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে কাউকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে। টাঙ্গাইলে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো 144 ধারা চলছে। জেলার ভূঁইয়াপুর উপজেলার জগৎকুড়া ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। ভূঁইয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার সকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে। তবে এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এ সময় অর্ধশত দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। যে কোনো সময় সম্প্রসারিত হতে পারে মন্ত্রিসভার রদবদলের গুঞ্জন রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গতি আনা এবং জনবান্ধব কর্মসূচির কার্যকারিতা বাড়াতে এমন পদক্ষেপ নিতে পারে সরকার। মন্ত্রীদের কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতে মন্ত্রিসভার আকার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, যদিও বিষয়টি এখনও নীতি নির্ধারণী পর্যায়ে বিবেচনাধীন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর গেল 17ই ফেব্রুয়ারি 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী নিয়ে যাত্রা শুরু করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক গতিশীলতা আনতে ইতোমধ্যে রদবদলও হয়েছে কয়েকটি মন্ত্রণালয়ে। তবে এবার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমানো এবং জনবান্ধব কর্মসূচির কার্যকারিতা বাড়াতে আবারও সম্প্রসারিত হতে যাচ্ছে বর্তমান মন্ত্রিসভা। সেই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসেরও জোরালো সম্ভাবনা রয়েছে। মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল ও সম্প্রসারণে প্রবীণ ও ত্যাগী নেতাদের নাম রয়েছে আলোচনার শীর্ষে। পূর্ণমন্ত্রী হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি টেকনোক্রেট কোটায় আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নাম। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে পদ পেতে পারেন আজিজুল বারী হেলাল, শহীদুল ইসলাম বাবুল ও আমিরুল ইসলাম খান আলিম। টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল এবং শাহরিন ইসলাম তুহিনের নামও রাজনৈতিক মহলে বেশ আলোচিত।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের গত কয়েক মাসের কর্মদক্ষতা ও কাজের মূল্যায়নের ভিত্তিতেই এই আকার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের পারফরমেন্স দেখছেন, প্রত্যেকের উপর নির্দেশনা রয়েছে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, আন্তরিকতার মাধ্যমে সর্বোচ্চ জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করে দেশের সেবা করে যাওয়া, এবং ওনার মূল্যায়নের উপর ভিত্তি করেই হয়তো ভবিষ্যতে সরকার পরিচালনায় যারা রয়েছেন সংযোজন বিয়োজন পরিবর্তন কী হবেন এটি একান্তই ওনার, এবং বিএনপি একটি দল হিসাবে যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, সরকারে যারা গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছেন, ওনাদের সামগ্রিক একটি সিদ্ধান্ত। নতুন পুরাতনের সমন্বয়ে মন্ত্রিসভার এই সম্ভাব্য রদবদল সরকারের কার্যক্রমে গতি আনার পাশাপাশি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথকে সুগম করবে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। শামীম চৌধুরী, RTV, ঢাকা। সামাজিক খাতে বরাদ্দ দেয়া টাকা একক কার্ডের মাধ্যমে দেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সামরিক বাস্তবতায় অর্থনীতিতে এখন অতিরিক্ত খরচের সুযোগ নেই জানিয়ে তারা বলছেন, একক কার্ডের মাধ্যমে দেয়া হলে অর্থের অপচয়, দুর্নীতি ও হয়রানি বন্ধ হবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পৃথক কার্ডের মাধ্যমে উপকৃত হবেন সাধারণ মানুষ, এগিয়ে যাবে গ্রামীণ অর্থনীতি। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা এবং কল্যাণ খাতে মোট ১,১৬,৭৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলমান আছে ফ্যামিলি কার্ড, জটিল রোগের চিকিৎসা ও বিকল্প কর্মসংস্থানের জন্য বরাদ্দ। এছাড়াও বরাদ্দ আছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। সমন্বিত সুরক্ষা প্রকল্প, দারিদ্র্য নিরসন কার্যক্রম সহ বরাদ্দ আছে বাণিজ্য মন্ত্রণালয় পরিচালিত টিসিবি কার্ড ও ট্রাক সেল। আছে কৃষকদের জন্য কৃষি কার্ড এবং খাদ্য মন্ত্রণালয়ের চাল সহ নানা খাতের বরাদ্দ। এর বাইরে কাজের বিনিময়ে খাদ্য কাবিখা, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য টিআর, খোলা বাজারে বিক্রির জন্য ওএমএস চাল, হতদরিদ্রদের জন্য 10 টাকা মূল্যের কার্ডের মাধ্যমে চাল সহায়তা কর্মসূচি। আসছে বাজেটের মাধ্যমে মূল্যস্ফীতি কমিয়ে পিছিয়ে পড়া মানুষকে স্বস্তি দিতে চায় বিএনপি সরকার। এজন্য সামাজিক নিরাপত্তা খাতে 1,30,000 কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। গত 15 বছরের ভঙ্গুর অর্থনীতি, সর্বোপরি অর্থনৈতিক বাস্তবতায় সামাজিক খাতে ব্যয় করতে সরকারকে সাবধানতার কথা বলেন অর্থনীতিবিদরা। অভিযোগ করেন, বিদ্যমান ব্যবস্থায় একই ব্যক্তি একাধিক সুবিধা পাচ্ছে, আবার অনেক ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের কেউ কেউ বাদ পড়ছেন। একটি কার্ডের আন্ডারেই যাতে পরিবারগুলো সহায়তা পায় সেটি যেন চেষ্টা করা হয়, কেননা নতুবা যে পরিমাণ ডুপ্লিকেশন হবে, যে পরিমাণ লিকেজ হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো বন্ধ করা দরকার। কেননা রাজস্ব ক্ষয়ের পাশাপাশি যাতে অর্থের অপব্যবহার না হয় সেটিও নজর রাখা জরুরি। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও একক কার্ড করার পরামর্শ দেন। অলরেডি কিন্তু VGF 1 কোটি কার্ডধারী আছে, ওদিকে প্রতিবন্ধীদের কার্ড আছে, মহিলাদের কার্ড আছে। আমাদের ইসে ছিল, সেই সব আমরা চেষ্টা করেছি, পেছনে পারি নাই, যে সবগুলো একটা কম্প্রিহেন্সিভ একটা কার্ডে নিয়ে আসা, যেটা ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক, IMF বহু আগে বলছিল যে তোমরা অন্য দেশের মতো কারণ একটা কার্ড, আপনার আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি কার্ড মানে আপনি সব কিছু পাবেন ওটাতে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ বলেছেন, বিশেষ খাতের জন্য আলাদা কার্ডের মাধ্যমেই কার্ড দেওয়ার কথা। বেনিফিটগুলো তো আলাদা আলাদা, এবং আমরা সমাজের যে সমস্ত জায়গায় এই বেনিফিটগুলো টার্গেটেড ওয়েতে আমরা কিন্তু দিচ্ছি, সুতরাং এটা তো আলাদা কার্ড হতেই হবে। একই ব্যক্তি যেন বারবার বরাদ্দ না পায় সেজন্য কঠোর ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। ফ্যামিলি কার্ডও পাচ্ছে, তারা হয়তো সেটা বাদ যাবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।